অনেক অনেক দিন আগে মালতী নগর নামে এক রাজ্য ছিল। আর সেই রাজ্যের একটা গ্রামে বাস করত এক বুড়ি ঠাম্মা। সে পান্তা ভাত খেতে খুব ভালোবাসতো, তাই তাকে সবাই পান্তা বুড়ি বলে ডাকতো। কিন্তু এক চোর এসে রোজ রাতে তার রান্নাঘর থেকে পান্তা ভাত চুরি করে খেয়ে নিত। হায় হায় হায়, একটু ভাত নেই। চোরটা আজ রাতে সব ভাত খেয়ে নিয়েছে গো। এখন আমি কি করি? না, দেখছি এবারে রাজার কাছে নালিশ করতে হবে। এরকম রোজ রোজ চলতে দেওয়া যায় না। এই বলে সে চলল রাজার কাছে নালিশ করতে। এদিকে হয়েছে কি, পুকুর ধার দিয়ে যাওয়ার সময় এক শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল, কি গো পান্তা বুড়ি? কে? আমি গো, শিঙি মাছ। তা তুমি কোথায় যাচ্ছ গো? কি বলবো আর দুঃখের কথা। এক চোর রোজ এসে আমার পান্তা ভাত খেয়ে নেয়, তাই যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। যাচ্ছ যাও, কিন্তু বাড়ি ফেরার সময় তোমার সঙ্গে আমায় নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা, তাই হবে বাছা। তারপর বুড়ি আবার পথ চলা শুরু করে। বেলতলা দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা এক বেল বলে, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ গো? কে? আমি বেল। তুমি কোথায় যাচ্ছ গো? বলবো কি বাছা, চোর এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে নেয়, তাই যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। যাচ্ছ যাও, কিন্তু বাড়ি ফেরার সময় তোমার সঙ্গে আমায় নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা, তাই হবে বাছা। তারপর আর কিছু দূর যাওয়ার পর বুড়ির সঙ্গে দেখা হয় গোবরের। হে 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 পান্তা বুড়ি, চললে কোথায়? কে? ও গোবর। তা বাবা, আমি যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। এক চোর এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে নেয়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বাড়ি যাওয়ার সময় আমাকে মনে করে নিয়ে যেও, তাতে তোমার ভালোই হবে গো। আচ্ছা, তাই হবে। শিঙি মাছ, বেল, গোবর এদের সবার সঙ্গে কথা বলার পর পান্তা বুড়ি যখন প্রায় রাজপ্রাসাদের কাছে পৌঁছে গিয়েছে, তখন এক চাকু তাকে বলে, ও পান্তা বুড়ি, যাচ্ছ কোথায়? আবার কে ডাকে? আমি গো, চাকু। ও ও চাকু। তা বাবা, চোর এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে নেয়, তাই যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। ও, এই
ব্যাপার, তা বাড়ি ফেরার সময় আমায় নিয়ে যেও, তোমার ভালো হবে গো বুড়িমা। আচ্ছা বাবা। এই বলে পান্তা বুড়ি কিছুটা যেতেই পৌঁছে গেল রাজপ্রাসাদে। প্রণাম হই মহারাজ, আমি অনেক দূর থেকে আসছি আপনার কাছে নালিশ জানাতে। নালিশ? তা কি নালিশ? আমি গরিব মানুষ রাজা মশাই, কিন্তু রোজ এক চোর এসে আমার সব পান্তা ভাত খেয়ে যায়। তাই আমি আপনার কাছে এসেছি নালিশ জানাতে রাজা মশাই। আমার রাজ্যে অনেক কাজ, শেষে কিনা আমি পান্তা চোর ধরবো? সিপাই, এখনই এই বুড়িকে এখান থেকে বার করে দাও। জি মহারাজ। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এবার আমার কি হবে? মহারাজ তো আমার কোনো কথাই শুনলেন না। এবার আমি কি করব? ঠিক এই সময়েই তার মনে পড়ে যায় শিঙি মাছ, বেল, গোবর আর চাকুর কথা। কি আর করব? যাই, এবার বাড়ির দিকেই যাই। আর যাওয়ার সময় পথে ওদেরকে সাথে নিয়ে যাই। এই কথা বলে পান্তা বুড়ি বাড়ির পথের দিকে রওনা দিল। আর যাওয়ার পথে সবাইকে দেওয়া কথা মতন প্রথমে চাকু, তারপর গোবর, তারপর বেল আর সব শেষে শিঙি মাছকে ভরে নিল ঝোলাতে। ও বাবা, সারাদিন হেঁটে হেঁটে খুব কষ্ট হয়ে গিয়েছে। সন্ধ্যাটাও হয়ে এলো দেখছি। না, সন্ধে দিয়ে তাড়াতাড়ি দুটো রান্না বসাই গে। এই কথা বলে বুড়ি যখন বাড়ির উঠোনে এলো, তখন ঝোলার ভিতর থেকে চাকুটা নড়ে উঠে বলল, ও বুড়িমা, তুমি আমাকে এখানে এই ঘাসের উপর রেখে দাও দেখি। এখানে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বড় ঘাসের ঝোপটার কাছে। ও বুড়িমা, বুড়িমা, তুমি আমাকে এই সিঁড়িটার উপরে রেখে দাও তো। এখানে? হ্যাঁ, এখানেই। তারপর দেখোই না মজাটা। আচ্ছা, তাহলে তাই রাখলাম। এই বলে গোবরকে রেখে বুড়ি বাড়ির ভিতর গেল। ও বুড়িমা, বুড়িমা, আরে আমি গো, আমি বেল। ও বেল,
তুমি আমাকে এই গরম উনুনের মধ্যে রেখে দাও তো। ঠিক আছে, তবে তাই রাখলাম। তারপর ঝোলার ভিতর শিঙি মাছটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তা তোমাকে কোথায় রাখতে হবে শুনি? সে হবে খন, তুমি আগে খাওয়া দাওয়া করে নাও, তারপর তুমি আমাকে তোমার ওই পান্তা ভাতের হাঁড়ির মধ্যে না হয় রেখে দিও। এ মা, ছ্যা ছ্যা, আমি বিধবা মানুষ, আমার ভাতের হাঁড়ির ভিতরে মাছ? না না, এমনটা হয় না। আরে একদিনের তো ব্যাপার, না হলে তো চোরটাকে শাস্তি দেওয়া যাবে না। তাই আমি যেমনটা বলছি তুমি ঠিক তেমনটাই করো, তোমার ভালো হবে গো। এরপর পান্তা বুড়ি আর বেশি কথা বাড়ালো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে শিঙি মাছটাকে নিয়ে ভাতের হাঁড়ির মধ্যে রেখে দিল। রাখলাম আর এই জল ঢাললাম। বুড়িমা, যাও তুমি এবার শুয়ে পড়ো গে। ঠিক আছে বাছা। এই বলে পান্তা বুড়ি গিয়ে আলো নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ে নাক ডাকতে শুরু করে দিল। তারপর ঠিক যখন মধ্যরাত, তখন এলো চোর। আমার নামে আবার রাজার কাছে নাকি নালিশ করতে যাওয়া হচ্ছে। দাঁড়াও বুড়ি, তোমায় দেখাচ্ছি মজা। রাজার কাছে তোমার নালিশ করতে যাওয়া আমি পার করে দেব। আজ আমি আবারও তোমার সমস্ত পান্তা ভাত খেয়ে তোমার হাঁড়ি ফাঁকা করে দেব। এই বলে অন্ধকারের মধ্যেই সে যেই না পান্তা ভাত খাবে বলে হাঁড়ির মধ্যে হাত দিয়েছে, অমনি শিঙি মাছ তাকে দিয়েছে কাঁটা ফুটিয়ে। ওরে বাবা গো, গেলাম গো, এ তো ভাতের বদলে শিঙি মাছ। হাতটা যে আমার টন টন করছে, এবার কি করব? আরে বাবা, আরে আরে যাই ওই উনুনে গিয়ে হাতটা সেঁকে নি। বেটা চোর, রোজ রোজ বুড়িমার পান্তা ভাত চুরি করে খাওয়া দেখ কেমন লাগে। এই বলে সে যেই না গেল উনুনের কাছে হাত সেঁকতে, অমনি গরম বেল ফটাস করে ফেটে তার চোখে, মুখে আর হাতে লেগে বড় বড় ফোস্কা ফেলে দিল। ওরে বাবা রে, আমার হাত মুখ সব জ্বলে গেল। ওরে বাবা রে,
এ আমার কি হলো গো? চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না, কি করে বাড়ি যাব? এই বলে সে অন্ধকারে হাতড়ে হাতড়ে যেই না সিঁড়িতে পা দিল, অমনি সে গোবরে পা পিছলে ধপাস করে উল্টে পড়ে গেল। ও মা গো, আমার খবরটা গেল গো, আমি আর উঠে দাঁড়াতে পারছি না। কি বাজে গন্ধ, গাটা কেমন গুলি উঠছে। এই কথা বলে সে বারান্দার খুঁটি ধরে আস্তে আস্তে উঠে যেই না ঘাসে পা মুছতে গেল, অমনি চাকুতে লেগে তার পাটা ফাল ফাল হয়ে কেটে গেল। এতক্ষণ ধরে সে সব ব্যথা কোনো মতে সহ্য করলেও এই ব্যথা আর সহ্য করতে পারল না। সে ভয়ানক চেঁচামেচি শুরু করলো। ওরে বাবা, পাটা যে কেটে ফাল ফাল হয়ে গেল আমার। উরি এই ভয়ানক চেঁচামেচিতে সমস্ত গ্রামবাসী ছুটে এলো। আর আসার পর কারুর আর কিছু বুঝতে বাকি রইল না। তখন সবাই মিলে বলতে লাগলো, তারপর থেকে আর চোরের টিকিটাও পাওয়া গেল না। আর পান্তা বুড়ি মনের আনন্দে পান্তা ভাত খেতে লাগলো। সে অনেক দিন আগেকার কথা। এক গ্রামে থাকতো এক কুঁজো বুড়ি। তাই সে লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে ঠক ঠক করে চলতো। বুড়ি একাই থাকতো তার ছোট্ট কুঁড়ে ঘরে। আর তার সঙ্গে থাকতো দুটো কুকুর, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি তাদেরকে খুব ভালোবাসতো। একদিন সে কুকুর দুটোকে ডেকে বলল, কোথায় গেলে রে আমার রঙ্গা ভঙ্গা? আয় 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 তুই। এই তো বুড়িমা, আমরা এখানে। ওরে আমার সোনা রে, আচ্ছা শোন শোন, আমার একটা কথা শোন। বলো গো বুড়িমা, তুমি যা বলবে আমরা তাই শুনবো। তাহলে শোন, আমি কিছুদিনের জন্য আমার নাতনির বাড়ি যাচ্ছি। তাই যতদিন না ফিরবো তোরা এদিক ওদিক কোথাও যাসনি যেন। বাড়িটা পাহারা দিস কিন্তু, কেমন? আচ্ছা বুড়িমা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। কি বলিস ভঙ্গা? হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি যাও, কোনো চিন্তা নেই, আমরা আছি তো। রঙ্গা ভঙ্গার কথা শুনে বুড়ি খুবই খুশি হলো। তারপর তাদেরকে সব বুঝিয়ে সুঝিয়ে দিয়ে বুড়ি বারান্দা থেকে লাঠিটা নিয়ে
ঠক ঠক করে হাঁটা শুরু করলো নাতনির বাড়ির দিকে। এদিকে হয়েছে কি, বুড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে থাকতো এক দুষ্ট শেয়াল। বুড়িকে রাস্তা দিয়ে যেতে দেখে সে বলল, আরে কুঁজো বুড়ি যে, যাক আজকের দুপুরের খাবারটা ভালোই হবে। এই কুঁজো বুড়ি, আমি তোমায় খাবো। না, আমাকে ঘাবড়ালে চলবে না, কিছু একটা ফন্দি বার করতেই হবে। আরে শিয়াল যে, তা বাবু কদিন অপেক্ষা করো, আমি এখন নাতনির বাড়ি যাচ্ছি। আগে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর আমায় খাস খন। এখন খেলে তো হাড় কটা ছাড়া আর কিছুই পাবে না। এই তো রোগা পটকা শরীর, খেয়ে মজা পাবে না। তাই তো, বুড়ি ঠিক কথাই বলেছে। ঠিক আছে, তাহলে মোটা হয়ে এসো, তারপর তোমাকে আমি আয়েশ করে খাবো। কি বলো কুঁজো বুড়ি? আচ্ছা। এই বলে শিয়াল চলে গেল। আর বুড়ি আবার হাতে লাঠি নিয়ে ঠক 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 হাঁটতে শুরু করলো। তারপর জঙ্গলের মধ্যে দিয়ে কিছু দূর যেতেই এক বাঘ তাকে দেখতে পেয়ে কুঁজো বুড়ির পথ আগলে বলল, এই যে কুঁজো বুড়ি, তা তুমি কোথায় চললে? তোমার যে আর কোথাও যাওয়া হবে না, এবার গেলে যাবে আমার পেটে, কারণ এবার যে আমি তোমায় খাবো। এই রে, এবার যে বাঘ, ওকেও সেই একই বুদ্ধি খাটিয়ে দেখি। আরে বাঘু, দাঁড়া দাঁড়া, আগে আমি নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর আমায় খাস। এখন আমায় খেলে কটা শুকনো হাড় আর চামড়া ছাড়া কিছুই পাবি না। তাই তো কুঁজো বুড়ি, তুমি ঠিক কথাই বলেছো। কতদিন মোটা সোটা মানুষ খাই না, শুকনো হরিণগুলো খেতে খেতে মুখটা কেমন মিয়ে গেছে। তাহলে ঝটপট যাও, খেয়ে দিয়ে মোটা হয়ে এসো গে যাও, কিন্তু দেখো কথার যেন কোনো খেলাফ না হয়। আরে হবে না বাঘু, হবে না। এই কথা বলতেই বাঘ রাস্তা ছেড়ে দিয়ে চলে যায়, আর বুড়ি হাঁপ ছেড়ে বাঁচে। তারপর আবার চলা শুরু করে। এইভাবে কিছু দূর যেতে যখন জঙ্গল শেষ হয়ে এসেছে, তখন বুড়ি ভাবে, যাক, কোনোভাবে এই যাত্রায় রক্ষে পেলাম। বুড়ির সামনে একটা বড় ভাল্লুক আসে। সে এসেই বুড়িকে বলে, কুঁজো বুড়ি, আমি তোকে খাবো। এই রে, এইবার বোধহয় নিস্তার নেই। আরে দাঁড়া
তারা ভালো, আগে আমি নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর আমায় খাস, না হলে আমার শরীরে আর কি আছে বল? আমাকে খেয়ে তোর ওই বিশাল পেটের একটা কোনাও ভরবে না যে। ঠিক আছে, যা, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার রোগা মোটা যাই থাকিস না কেন, আমি তোকে খাবো। এই বলে ভাল্লুকও চলে গেল, আর বুড়িও হাঁপ ছেড়ে আবার হাঁটা শুরু করলো। আর কিছু দূর যেতেই পৌঁছে গেল নাতনির বাড়িতে। কই রে নাতনি, দেখ আমি এসে গেছি। আরে দিদিমা, এসো এসো, কতদিন পর। এরপর নাতনির বাড়ি ভালো খাবার খেয়ে খেয়ে তার আদরে আর যত্নে বুড়ি এমন মোটা হলো যে আরেকটু হলেই ফেটে যেত। নিজের এমন অবস্থা দেখে একদিন বুড়ি তার নাতনিকে বলল, নাতনি রে, এবার যে আমাকে বাড়ি ফিরতে হয়, কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না। ওদিকে আবার জঙ্গলে বাঘ, ভাল্লুক, শেয়াল এরা সবাই মুত পেতে বসে আছে, আমি গেলেই খাবে। আসার সময় বুদ্ধি করে কোনো রকমে ঠেকিয়ে আসতে পেরেছি, কিন্তু এইবার যে আর পারবো না। তুমি চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি রে? আমি তোমাকে একটা লাউয়ের খোসার মধ্যে পুরে দেব, তারপর ধাক্কা দিয়ে গড়িয়ে দেব, আর এমন করলে তোমাকে বাইরে থেকে কেউ দেখতে পাবে না, আর তুমি গড়িয়ে গড়িয়ে সবাইকে ফাঁকি দিয়ে ঠিকঠাক বাড়ি পৌঁছে যাবে। বাহ বাহ, ভালো বুদ্ধি তো তোর, তবে তাই কর। এই কথার পর বুড়ির নাতনি তাকে ইয়া বড় একটা লাউয়ের খোসার মধ্যে ঢুকিয়ে আর খাওয়ার জন্য কিছু চিড়ে আর তেঁতুল দিয়ে দিল। তারপর সেটাকে বেশ করে বেঁধে দিল এক ধাক্কা। তারপর বুড়িও চলল গড়িয়ে গড়িয়ে, আর লাউয়ের ভিতর থেকে বুড়ি বলতে লাগলো, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, ঘুরে গেল ঢের দূর। এইভাবে লাউটা গড়িয়ে গড়িয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। সেখানে পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আরে, এটা তো একটা বড় লাউ দেখছি, এটা তো কোনো খাবার জিনিস নয়। লাউটাকে সে নেড়ে চেড়ে দেখলো, বুড়িও নয়, খাবার জিনিসও নয়, আর তার ভিতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। আরে, বুড়ি চলে গেল, আমাকে ফাঁকি দিয়ে বুড়ি চলে গেল। এই কথা বলে সে ঘোঁত করে তাতে এক ধাক্কা দিল,
আর সেই লাউ আরো গড়িয়ে চলল গাড়ির মতন। লাউ চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খায় চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার গড়িয়ে গড়িয়ে খানিকটা দূর যেতেই লাউটা পৌঁছে গেল জঙ্গলের ভিতরে। সেখানে বসে আছে বাঘ বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতে পেল না, খালি দেখলো একটা লাউ গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে। আরে এটা কি? এটা তো একটা লাউ। আমি কবে থেকে বসে আছি বুড়িকে খাবো বলে। কোথায় বুড়ি? এই বলে সেটাকে সে নেড়ে চেড়ে দেখলো এবং ভিতর থেকে শুনতে পেল কেউ যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। আরে বুড়ি চলে গেল! আমাকে ফাঁকি দিয়ে বুড়ি চলে গেল! এই বলে সে রাগের মাথায় ঘোঁত করে তাতে দিল আর এক ধাক্কা, আর সেই লাউটা গাড়ির মতন গড়িয়ে গড়িয়ে আবারও এগিয়ে চলল। লাউ গড় গড়, লাউ গড় গড়, খায় চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। এইভাবে খানিক দূর যাওয়ার পরে দেখা গেল সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে বুড়িকে খাবে বলে। সে দূর থেকে লাউটাকে আসতে দেখে বলল, লাউ কিনা আবার কথা বলে, ওর ভিতরে কি আছে সেটা তো দেখতে হবে। এই কথা বলে সে লাউটাতে মারলো এক লাথি, আর এক লাথিতে লাউটা ভেঙে যেতেই তার ভিতর থেকে বুড়ি বেরিয়ে এলো। ও বাবা, লাউয়ের ভিতর থেকে বেরোলো এ যে বুড়ি। তা বুড়ি, তোমার এই চালাকি কিন্তু আমি তো ধরে ফেলেছি। কুঁজো বুড়ি, এবার তোমাকে আমি খাবো। তা খাবে বই কি, নইলে এসেছে কি করতে? তা আগে দুটো গান শুনবি নে, আমার যে শেষ ইচ্ছা, মরার আগে দুটো গান গাইব। গান? হ্যাঁ, দুটো গান হলে মন্দ হয় না, যদিও আমিও একটু আধটু গাইতে পারি। তবে ভালোই হলো, চল চল ওই ঢিপিটায় উঠে দুজনে মিলে গাইব খন। এই কথা বলে কুঁজো বুড়ি ও শেয়াল দুজনে গিয়ে উঠল পাশের এক বড় ঢিপির উপর। উঠে সুর ধরে চেঁচিয়ে বলল, আয় আয় রঙ্গা ভঙ্গা, আয় আয় রঙ্গা ভঙ্গা, রঙ্গা ভঙ্গা কুঁজো বুড়ির এই গান না শুনে আর তার সঙ্গে শিয়ালের হুক্কা হুয়া শুনে বাড়ির থেকে লাগালো ছুট। বুড়ির এই দুই কুকুর ছুটে এসে একজন দিল শিয়ালের ঘাড় ভেঙে,
অপরজন দিল কোমর ভেঙে। শেষে জিভ বেরিয়ে প্রাণটাই বেরিয়ে গেল। মার মার বেয়াদব শিয়ালটাকে মার মার। এক জঙ্গলে পাপ্পু নামে একটা শিয়াল থাকতো। সে ছিল ভারী বদমাইশ, কারণ সে শুধু গ্রাম থেকে লোকের হাঁস মুরগি চুরি করে খেত। গ্রামের লোকেরা অনেক চেষ্টা করে তাকে ধরার জন্য, কিন্তু কিছুতেই ধরতে পারে না। একদিন বাবা, তোমরা যতই চেষ্টা করো না কেন আমাকে কিছুতেই ধরতে পারবে না। আমার মতন চালাক আর কেউ নেই। চাই একবার গ্রামের দিকটা থেকে ঘুরে আসি। এই বলে সে গ্রামের দিকে চলল হাঁস মুরগি চুরি করতে। ওই যে ওই বুড়ির বাড়ি ভালোই নধর নধর মুরগি আছে দেখছি। উফ, আজ রাতের খাবারটা জমে যাবে। কি হলো? মুরগিগুলো এত ডাকে কেন? আজ আবার পাপ্পু শিয়াল এলো না তো? না, বাইরে গিয়ে দেখি তো। উফ, এই মুরগিগুলো এত ডাকে কেন তা কি জানি? যাবি তো আমার পেটে। এত ডেকে কি কোনো লাভ আছে? ওই দেখো, পাপ্পু শিয়াল আমার মুরগি ধরেছে। হাট হাট, পদছাড়া শিয়াল, হাট ছাড় বলছি, আমার মুরগিকে ছাড়। আজও আমায় কেউ ধরতে পারলো না। এখন আমি মুরগিটা মজা করে খাই। এইভাবেই দিন কাটতে থাকে। পাপ্পু শিয়াল রোজ এসে লোকের বাড়ির মুরগি চুরি করে নিয়ে যেতে থাকে। আর তার এই চুরির তাড়নায় গ্রামের লোক পড়ল মহা সমস্যায়। তাই তারা একজোট হয়ে গেল গ্রাম প্রধানের কাছে। না, এভাবে তো আর পারা যায় না। আপনাকে কিছু একটা করতেই হবে প্রধান মশাই। হ্যাঁ হ্যাঁ, শ্যামল ঠিকই বলেছে। এভাবে চলতে থাকলে তো আমাদের খামার শূন্য হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। পাপ্পু শিয়াল আমাদের সবার জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যা বলে সমস্যা? আমি বুড়ি মানুষ, দুটো ডিম বেচে খাই। হাঁস মুরগি এগুলো না থাকলে আমি কি করে পেট চালাবো বলতে পারেন প্রধান মশাই? ঠিক কথা, দেখি মাথা খাটিয়ে কিছু করতে পারি কি না। বেটা পাপ্পু শিয়ালকে এমন শিক্ষা দেব যাতে ও জীবনে চুরি তো দূর, চুরির কথাও যেন ভাবতে না পারে। এই ভেবে প্রধান মশাই বাকি গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে পাপ্পুকে ধরার পরিকল্পনা করে। এদিকে পাপ্পু শিয়াল দূর থেকে তাদের সভা দেখে হেসে বলে, তোমরা যতই যা করো আমাকে কিছুতেই ধরতে পারবে না। আমি রোজ যেমন মুরগি খেতাম আজ রাতেও খাবো। না, এখন একটু ঘুমিয়ে নি, রাতে আবার বেরোতে হবে তো। এই বলে
পাপ্পু ঘুমিয়ে পড়ে। তাই তাকে ধরার জন্য গ্রামবাসীদের বাঁধা ফাঁদের কথা সে জানতেও পারে না। তারপর যখন গভীর রাত, তখন পাপ্পু বেরোয় মুরগি চুরি করতে। আজ আমি ওই প্রধান বেটার বাড়ি যাব। ও দেখছি সবার হয়ে সালিশি করছে আমায় ধরার জন্য। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। কি আজ মুরগির ঘরের দরজাটা খোলা? এত মিটিং মিছিল করলো আর শেষে কিনা দরজা আটকাতেই ভুলে গেল। না, এ তো ভালো লাগছে না। যাই, অন্য বাড়িগুলো গিয়ে দেখি। আমি কি দেখছি? সবার বাড়িতেই দরজা খোলা। না না না, কিছু তো একটা ব্যাপার আছে। ও আচ্ছা, এবার বুঝেছি। লোভে পড়ে আমি মুরগির ঘরে ঢুকবো আর অমনি ঘরের দরজা বন্ধ হয়ে যাবে। আমাকে কি বোকা পেয়েছ বাছাধর? আমার নামও পাপ্পু। না, যাই, এবার বুড়ির বাড়ির দিকটা গিয়ে ঘুরে আসি। এই বলে সে চলল বুড়ির বাড়ির দিকে। এদিকে বুড়ি গ্রামবাসীদের পরিকল্পনাতে সায় দিলেও কিছুতেই শান্তি পাচ্ছিল না। তাই সে নিজের মতো একটা ফন্দি বার করে। সে একটা মুরগিকে গাছের সঙ্গে বেঁধে রাখে আর তার সামনে একটা গর্ত করে সেটাকে ঘাস পাতা দিয়ে ঢেকে রাখে। না, আজ আমাকে ঘুমালে চলবে না। আমাকে রাত জেগে পাহারা দিতেই হবে। আমি বরং এই উঁচু গাছটায় উঠে বসি। বেগতিক দেখলে এই দা দিয়ে এক কোপে পাপ্পুর মুন্ডু উড়িয়ে দেব। এদিকে শিয়াল এসে দেখে বুড়ির মুরগির ঘরের দরজা বন্ধ। শুধু একটা মুরগি গাছের তলায় বসে ঘুমাচ্ছে। না, এই বুড়ি মনে হয় ফাঁদ পাতেনি সবার মতো। আর গাছতলার মুরগিটা বোধহয় কোনোভাবে বেরিয়ে গিয়েছে। যাই, ওটাকেই গিয়ে ধরি। এই বলে পাপ্পু শিয়াল যেই না দৌড়ে মুরগি ধরতে গিয়েছে, অমনি গর্তর উপরে ঘাস পাতায় পা রাখতে ধপাস করে তার ভিতরে পড়েছে। ও বাবা গো, গেলাম গো, আমার কোমরটা বোধহয় গেল। বেশ হয়েছে পাজি শিয়াল, রোজ রোজ আমার মুরগি চুরি করে খাওয়া। দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, এই যে গাছের উপর দা হাতে বুড়ি, তাহলে এবার আমি কি করি? না, প্রাণ বাঁচাতে গেলে আমাকে যে পালাতেই হবে। এই ভেবে পাপ্পু ভাঙা কোমর নিয়ে কোনো রকমে হ্যাঁচিড়ে উঠে যেই না পালাতে গেল, অমনি বুড়ি গাছের উপর থেকে লাফিয়ে পড়ল। তারপর শিয়ালকে লক্ষ্য করে মারলো এক কোপ, কিন্তু সেই কোপ পাপ্পুর গলায় না পড়ে পড়ল তার লেজের উপর। আর অমনি তার চিৎকার শুনে কে, সে খ্যাউ খ্যাউ করে চিৎকার করতে করতে পড়ে কি মরি করে জঙ্গলের মধ্যে চলে গেল। তারপর থেকে কেউ আর তার টিকিটাও দেখতে পেল না। যদিও কিছুদিন পর জানা গেল যে সে যাত্রায় পাপ্পু বেঁচে গিয়েছিল, কিন্তু তার আর লেজ নেই বলে সে আর শিয়াল সমাজে মুখ দেখাতে পারে না। তাই সে
এই গায়ে জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেছে আর প্রতিজ্ঞা করেছে, এই নিজের কান চুঁয়ে বলছি, প্রাণ থাকতে আর কোনোদিনও ওই গ্রামে যাব না। বাবা, সেদিন খুব বাঁচা বেঁচেছি।